ওয়েটার তখন কোমল পানীয়ের ট্রে হাতে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। আধার তার ট্রে থেকে একটা জুসের গ্লাস হায়নাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জুস খাও, ফ্রেশ ফলের জুস, ভালো লাগবে তোমার। হায়নাত বিনা বাক্য ব্যয়ে আধারের বাড়িয়ে দেওয়া জুসের গ্লাসটা নিয়ে ঠোঁট ছোঁয়ালো। কিছু ফল মিশ্রিত তরল ওর ওপরে ঠোঁটে চেপে বসলে আধার টিস্যুর সাহায্যে যত্ন নিয়ে মুছে দিল সেই তরলটুকু। হায়নাত হকচকায় ওর সান্নিধ্যে। ইতি উতি করে দৃষ্টি ফিরিয়ে নিয়ে সৌজন্য দূরত্ব বজায় রাখতে চায় ওর কাছ থেকে। তখনই স্বল্প পরিচিত এক কণ্ঠস্বর পেয়ে থমকে যেতে হয় ওকে। মিসেস হায়ানাত বিনতে হাফিজ, রাইট? চমকে পেছনে ফেরে হায়নাত। সামনে দাঁড়িয়ে থাকা সৌম্য পুরুষটিকে দেখে ওর মনে হয় পৃথিবী গোল আর খুবই সংক্ষিপ্ত তার বিস্তৃতি। সামনে দাঁড়ানো তরুণটিকে দেখে হায়নাত যতটা না অবাক হলো, তার চেয়েও বেশি অবাক হয় আধার। সেই সাথে ওর বুদ্ধিদীপ্ত চোখ দুটোতে ঝিলিক দিয়ে ওঠে ক্রোধের লেলিহান শিখা। সে ক্রোধে অস্ফুট স্বরে চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করলো একটা নাম। শারফান শাফাত। শারফান ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়ালে আধার তীক্ষ্ণ নজরে তাকায় ওর মুখপানে, কিন্তু ওকে পুরোপুরি পাশ কাটিয়ে সারফান ঠোঁটের কোলে পরিমিত হাসি টেনে বলল, What a pleasant surprise, Miss Hayanat bint Hafiz. Nice to meet you here. হায়নাত অপ্রস্তুত হয় সারফানের এমন সুর টেনে ওর নাম ধরে ডাকায়। সবচেয়ে বেশি বিব্রত হয় আধারের সামনে ওকে মিস বলে সম্বোধন করায়। তবু সে নিজের সবটুকু অপ্রতিভ অনুভূতি নিজের মাঝে চেপে রাখার চেষ্টা করে ঠোঁটে মাপা হাসি টানলো, বলল, সেম হিয়ার। সারফান ওর আশেপাশে চোখ বুলানোর নাটক করে বলল, কার সাথে এসেছেন এখানে? আপনার আব্বুর সাথে? হায়না তোর প্রশ্নের জবাবে কিছু বলবে তার আগেই ওকে থেমে যেতে হয় কোমরের কাছটায় বুনো স্পর্শ পেয়ে। আধার ওর কোমর আঁকড়ে ধরে ওকে নিচের দিকে টেনে নিয়েছে চকিতে। ওর এহেন আচম্বিত আক্রমণে হায়নাত গোল গোল চোখে ওর দিকে তাকালে ওর নজরে পড়ল আধারের ধারালো চিবুকের শক্ত পেশি। সেই সাথে ওর বুনো দৃষ্টি, সেই দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারে না হায়নাত। ও নজর সরিয়ে নিলে ওর কানে বাজে আধারের গম্ভীর অথচ জোরালো গলার স্বর, নিজের হাজবেন্ডের সাথে এসছে সে। And for your kind information, Mr. Sharfan Shafat, she is Intisha Hassan Hayanat, wife of Mr. Athar Nawaz, Mrs. Hayanat Nawaz. ওর জোরালো গলার প্রতিবাদ শুনে বাঁকা হাসিতে ঠোঁট ভরিয়ে ফেলল সারফান। পরপর বাঁ হাতে ভুরু চুলকে চোখ তুলে হায়নাতের দিকে তাকিয়ে বলল, But told me that you are Miss Hayanat bint Hafiz, didn't you? হায়নাত আতিপাতি খুঁজে জবাব দিতে ব্যর্থ হলে আধার আরো শক্ত হাতে নিজের সাথে চেপে ধরে ওকে। দাঁতে দাঁত পিষে বলে, Yeah, Oh. sure. ঠোঁট গোল করে অনাগ্রহের সাথে জি বলল, স্যার, তার পারবো। সৌজন্যতায় হাসি ফেলে ঠিক আধার আছে। দিকে বলল, আর শুনে by গেল chance যদি সেই ধরা জায়গাটা। পড়ে যান, আপনারা দুজন সারফান ভুলেও আমার ওকে নাম নেবেন না। যাওয়া কি চেনেন ওকে? নাকি? ওয়েটারের ট্রে থেকে course, কোমল পানীয়ের maybe more গ্লাস than হাতে you. তুলে নিয়ে ওদের সারফানের আত্মবিশ্বাসী জবাবে আধারের দিকে কাঁচের গ্লাসটা কিছুটা উপরে তুলে তারই ভারসাম্য, কিন্তু আধার ফিরেও তাকায় না, চোখের ভ্রুটা সবটুকু দেখলো নজর তখনও সারফানের চেহারাতেই বিদ্ধ হয়ে আছে। হায়না তোর ব্যাঘ্র থাবা থেকে মুক্তি পেতে সবার অলক্ষ্যে ধীরে ধীরে নড়চড় শুরু করলে আধার ছাড়ে না ওকে। সারফান গালের ভেতর ঠোঁট ঠেলে হাসে, পরক্ষণেই হাসি লুকিয়ে ফেলে বলল, আপনার হাতের অবস্থা এখন কেমন? ভাবির কাছ থেকে শুনলাম আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে। এখন সব ঠিকঠাক তো? বেস্ট অফ লাক ফর ইউ মিস্টার আধার নেওয়াজ। ছাড়ুন আমাকে আধার, করছেনটা কি? ছাড়ুন আমাকে। কথাগুলো বলেই নিজেকে আধারের কাছ থেকে ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে ওঠে হায়নাত। আধার ছাড়ে না ওকে, উল্টো আরো ওর সাথে ঘনিষ্ঠ হয়ে হিসিয়ে বলল, এত সিঙ্গল চাচার শখ আপনার মিসেস হায়ানাত? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আধার। You should mind your language, Mrs. Hayanat, before you say something about yourself to others. Got it? নো, আই ডোন্ট।
যেখানে আপনার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎই নেই, সেখানে আমি কেন নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা বলে বেড়াবো সবাইকে? কি দায় আমার? কোনো ভবিষ্যৎ নেই আমাদের সম্পর্কের। আছে নাকি? আমার তো মনে হয়। ঠোঁটে আঙুল চেপে কথার মাঝপথে হায়নাতকে থামিয়ে দিল আধার। Shh. Our relation has a smooth and bright future, Haya, and I will make sure of that. Please, help me in this case, okay? Please, cooperate with me. আধারের ফিসফিসে গলায় করা আকুতি শুনে ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকে হায়নাত। কে যেন খামচে ধরে ওর হৃৎপিণ্ড নামক মাংসপিণ্ডটা। অভিমানে গাঢ় হয়ে থাকে ওর ভেতরটা। জমে থাকা অশ্রু বাষ্পে টলে ওঠে ওর নাকের পাটা। আধার নির্নিমেষ চেয়ে থাকে ওর মুখের দিকে। সামনে থাকা মানবীর চোখে ভিড় জমানো অশ্রুকণা নাড়িয়ে দিয়ে যায় ওর ভেতরটা। আধার হাত বাড়ায় সে অশ্রুটুকু মুছে দেওয়ার প্রত্যয়। স্যার, হাসানের গলা কর্ণকুহরে এসে ঢুকে গেলে বিরক্তিতে চোখ বুজে ফেলল আধার। পরপর হাতের বাঁধন আলগা করে হায়নাতকে ছেড়ে দিয়ে কপালে বিরক্তির রেখা ফুটিয়ে তুলে হাসানের দিকে তাকালো ও। দৃষ্টিতে ওর জিজ্ঞাসা। তা বুঝতে পেরে হাসান কাচুমাচু হয়ে বলল, আখতারুজ্জামান স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। তো কল করে যেত না আমার মোবাইলে? এমন উড়ে উড়ে এসে পড়তে হবে কেন তোমার? আপনাকে কলে রিচ করা যাচ্ছিল না স্যার। নত গলার স্বর হাসানের। আধারের মনে পড়ল ওর মোবাইল সাইলেন্ট করে রাখার কথা। তখন স্যারের সাথে আলোচনার আগে মোবাইল যে সাইলেন্ট করেছিল পরে আর সাইলেন্ট মোড অফ করা হয়নি। তা সে প্রকাশ করলো না আর ঠাট বজায় রাখতে বলল, আচ্ছা ঠিক আছে, চলো। আর তোমার ম্যামকে এক গ্লাস জুস এনে দাও। লাগবে না আমার। তড়িৎ জবাব হায়নাতের। তা শুনেই আধারের দিকে তাকালো হাসান। আধার ওকে ইশারায় কিছু একটা বলতেই চলে গেল ও। আধার হায়নাতের সামনে এসে বলল, আপাতত ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে মাথাটা ঠান্ডা করুন ম্যাডাম। আপনার সাথে এখন আমার দীর্ঘ ফয়সালা বসা বাকি। আপনি মাথা গরম রেখে আমার মতো মাথা গরমকে সামলাতে পারবেন না। আর আমি না আসা পর্যন্ত আমার কলিগের ওয়াইফদের সাথেই থাকুন। ওই শারফান শাহওয়াতের দিকে যাওয়ার কোনো দরকার নেই আপনার, ঠিক আছে? তারপর হায়নাতের মতে তোয়াক্কা না করেই ওর সামনে থেকে চলে গেল আধার। আর হায়নাত নিজের কোমর ডলতে ডলতে খুব মিশ্রিত নেত্রে চেয়ে রইল ওর গমন পথে। কাজটা যেভাবে বুঝিয়েছি সেভাবে করতে পারবেন তো? লোকটা মাথা নেড়ে চলে গেলে তার যাওয়ার পানে চেয়ে থাকে পুরুষটি। পরপর কুটিল হেসে বলল, Your game is over, Mr. Adhar Nawaz, but for me, it's the beginning. আধার যখন নিজের সিনিয়র কর্মকর্তার সাথে কথা শেষ করে অনুষ্ঠানের এখানে আসলো, তখন কাপল ডান্স চলছিল সেখানে। জোড়ায় জোড়ায় কপত কপতিরা নাচছিল ফ্লোরটাতে। এমন সময় আধারের নজর আটকে যায় অদূরে গানের সাথে তাল মিলিয়ে নাচতে থাকা হায়নাতের দিকে। ওর সাথের জনকে দেখে ওর মাথায় রক্ত চড়ে যায় ক্ষণিকে। সারফান শাফাত, দ্য ব্লাডি বিচ। রাগে ক্রোধে ফুসতে ফুসতে বড় বড় কদমে ওদের দিকে এগিয়ে যায় আধার। সারফানের কাছ থেকে হায়নাতকে ছিনিয়ে নিয়ে নিজের সাথে লেপটে নিল। হায়নাত টলে পড়তে লাগলে হাত বাড়িয়ে ওকে সামলে নিতে চাইল সারফান, কিন্তু আধার ওর হাতটা ছাড়া দিয়ে সরিয়ে হায়নাতকে শক্ত হাতে আগলে নিয়ে বলল, প্লিজ স্টে আসাইড মিস্টার শারফান। আই ক্যান হ্যান্ডেল মাই ওন স্ট্রাগলস। আধারের চোখ থেকে তখন আগুন ঝরছে। সারফান গুটিয়ে নিল নিজের বাড়িয়ে দেওয়া হাত দুটো। আমি নাচবো আধার? আপনি এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? এই অসহ্য লোক। নাচবো আমি। ভাঙা ভাঙা গলায় বলল হায়নাত। আধার সেই ভাঙা গলা শুনে কপাল জড়িয়ে ওর দিকে চেয়ে সন্দিহান গলায় বলল, ড্রিঙ্ক করেছো তুমি? হায়নাত জবাব দেয় না সেই প্রশ্নে। ও দুই হাতে আধারের গলা পেঁচিয়ে পুরোপুরি ওর গলায় ঝুলে পড়ে বলল, অনেক প্রশ্ন করেন তো আপনি। বললাম না আমি নাচবো। আমি নাচবো আধার। কথাগুলো বলেই বাচ্চাদের মতন বায়না ধরা শুরু করে দিল হায়নাত। একসময় ওর জেদের কাছে হার মেনে ওর সাথে পা মিলিয়ে নাচতে হলো আধারকে, কিন্তু ওর ভেতরটা তখনও ক্ষোভে দাও দাও করে চলছে। নাচ শেষ করে আধারের গায়ে ধরে পড়লো হায়নাত।
আধার ওকে আগলে নিয়ে পার্টি থেকে বেরিয়ে পার্কিং এরিয়ায় এসে দাঁড়ালো। সেখানে এসে খুব কষ্টে হায়নাতকে গাড়ির সিটে তুলে দিয়ে নিজে এসে বসলো ড্রাইভিং সিটটাতে। এক হাতে হায়নাতকে সামলে আর এক হাতে গাড়ির স্টিয়ারিং সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হলো আধারকে। এর মধ্যে মরার উপরে খাড়ার ঘা হিসেবে হায়নাতের পাগলামি তখন চূড়ান্তে পৌঁছেছে। বারবার আধারের দিকে ঝুঁকে এসে ওর গালে, গলায়, বুকের কাছটায় নিজের লিপস্টিকের ছাপ ফেলে দিচ্ছে সে। বারবার চেষ্টা করছে আধারের ঠোঁটের নাগাল পাওয়ার। আধার ওকে বারবার প্রতিহত করতে করতে বিড়বিড়িয়ে বলছে, যে শালা তোমাকে সব ছাইপাশ গেলিয়েছে না, আই সোয়ার ওর বুকের পাটা ওয়েট মেশিনে মেপে দেখবো আমি। হায়নাতকে কোলে নিয়ে কলিং বেল চাপতেই উপাস থেকে দরজা খুলে দিল মিনুর মা। আধারদের এই অবস্থা দেখে বলল, হায় আল্লাহ, আম্মা আপনার কোলে ঘেরে সয়েল বানালে রে হে। আম্মু কোথায় খালা? আপায় আপার রুমে ঘুমাইতেছে, মাথায় বেদনা করাতেছিল আপার। ও, আপনি এক কাজ করুন, এক গ্লাস তেঁতুল খোলা পানি নিয়ে আসুন আমার রুমে। মিনুর মাকে আর ভেঙে কিছু বলতে হলো না। মহিলা নিজ দায়িত্বে সব বুঝে নিয়ে চলে গেল রান্নাঘরে। এই বৃষ্টি স্বাদের পানি খাবো না আমি। বাচ্চাদের মতন চোখ মুখ কুঁচকে বলল হায়নাত। এটা বৃষ্টির স্বাদের পানি না হায়নাত। আপনি খেয়ে দেখান। আধার তাই করল। দেখেছো? নাও, এবার তুমি খাও। খাবো না আমি। কেন? মজা না। তাহলে মজা কোনটা তোমার কাছে? কি খাবে তুমি? চুমু খাবো আপনার ঠোঁটে। হায়নাতের কথা শুনে কেসে ফেললো আধার। হায়নাত কাঁদো কাঁদো মুখ করে বলল, একটা চুমু খাই আপনার ঠোঁটে প্লিজ আধার, একটা। থেমে থেমে কথাটা বলল হায়নাত, কিন্তু শ্বাস আটকে আসার জোগাড় হলো আধারের। ও অবাকের প্রাথমিক ধাক্কা সামনে তাকিয়ে রইল হায়নাতের দিকে। হায়নাত উসখুস করতে করতে পরনের শাড়ি খুলে ফেলার চেষ্টা করতে করতে বলল, উফ, এত গরম, এসিটা অন করেন না একটু। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে হায়নাত। যেখানে ঢাকার মানুষ লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, এখন ঘেমে উঠেছে ওর গলার কাছটা। কিছু চুল লেপটে আছে সেই ঘামের সাথে ওর গলার ভাঁজে। মেয়েটা বারবার উসখুস করছে একটু পুরুষ দেহের সান্নিধ্য লাভের আশায়। বড় বড় শ্বাস ফেলছে ক্রমান্বয়ে। চোখের পলক দুটো ভীষণ ভাবে কাঁপছে উত্তেজনায়। পিটপিট করছে চোখের পাতা। ওর এমন বিচলিত অবস্থা দেখে নিজেকে ভীষণ অসহায় মনে হয় আধারের। মেয়েটা একটু উষ্ণতার আশায় চাতক পাখির মতন চেয়ে আছে ওর দিকে। আধারা নিজেকে গুটিয়ে রাখে না আজ। নিজেকে ভেঙে চুরে তুলে দেয় নিজের মাঝে না থাকা হায়নাতের কাছে। নিজের সবটুকু দাবি শক্ত সমর্থনে তুলে দিল নিজের পরিণীতার ঠোঁটে। সুবিস্তৃত দাবি নিয়ে হায়নাতের ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে তুলে নিল। মেতে উঠল নরনারীর আদিম খেলার উচ্ছ্বাসে। দীর্ঘ এক সময় পেরিয়ে হায়নাতের ঠোঁট ছেড়ে আধার নেমে এলো গলার ভাঁজে। ওর কোমল ত্বকে নিজের ঠোঁটের ছাপ এঁকে দিতে দিতে বলল, নিজে এমন উন্মাদ হয়ে আমাকে নিজের উন্মাদনে ভাসিয়ে না নিলেও পারতে। আমাকে বেহায়া বানানোর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা তুমি না করলেও পারতে হায়া। হায়নাত আমলে নেয় না ওর কথাগুলো, বরং নিজের দুর্বল হাতে আধারের শক্তপোক্ত শরীরটাকে আগলে নিতে মরিয়া হয়ে উঠতে থাকে ও। আধার আর অপেক্ষায় রাখে না ওকে। নিজের ভালোবাসার ছাপ এঁকে দিতে থাকে অবিচল গতিতে। অচেনা গুলির অচেনা সুখ উপভোগ করতে মত্ত হয়ে পড়ে দুজনে। ভোরের চুপি চুপি রোদ্দুর জানালার কাঁচ গলিয়ে আজ সবার আগে পড়ে আধারের মুখশ্রীতে। পিটপিটিয়ে চোখ মেলে তাকাতেই ওর নজর পড়ল হায়নাতের ঘুমন্ত মুখশ্রীতে। ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে মেয়েটা। পৃথিবীর সবটুকু স্নিগ্ধতা যেন লেপ্টে আছে ওর মুখমণ্ডলে। আধার ঠোঁট এগিয়ে চুমু খেলো ওর কপালে। তারপর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আলগোছে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো ও। গোসল করে ওয়াক ইন ক্লজেট থেকে বেরিয়ে নিজের মোবাইলের পাওয়ার বাটন অন করতেই কপাল কুঁচকে গেল আধারের। ওর কলিগ সহ ডিপার্টমেন্টের হেডের কাছ থেকেও কল এসেছে অনেকগুলো। এর কারণ ঠিকঠাক ধরতে পারলো না আধার। ওর এক কলিগের নাম্বারে কল ব্যাক করতে কিছু সময় ব্যবধানে কলটা রিসিভ করা হলো উপাস থেকে। ফর্মালিটি শেষ করে উপাস থেকে যা বললো তা শোনার জন্য প্রস্তুত ছিল না আধার। গতকাল পার্টিতে একটা মেয়ে মারা গেছে বিষক্রিয়ায়। হোয়াট? জি স্যার। বিষ কি তার খাবারে মেশানো ছিল নাকি ড্রিঙ্কসে তা এখনও বোঝা যায়নি। টেস্টের জন্য সবকিছু ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। বাকিটা
রিপোর্ট আসলে বলা যাবে। আপনি তাড়াতাড়ি একটু অফিসে আসুন স্যার, আমরা সবাই এখানেই আছি। ওকে, আসছি আমি। কলটা কেটে কিছুক্ষণ থম ধরে থাকে আধার। পরপর তাকায় বিছানায় গুটিসুটি পাকিয়ে শুয়ে থাকা হায়নাতের দিকে। একটা ফোঁস করে শ্বাস ফেলে অফিসের পোশাক গায়ে জড়ালো ও। রেডি হওয়া শেষে নিঃশব্দে পড়ার টেবিলের কাছে এগিয়ে গেল আধার। নিজের নোটপ্যাডে খসখস আওয়াজে কিছু লিখে নোটপ্যাডটা বেডসাইড ড্রয়ারের উপর রাখলো। তারপর ঝুঁকে হায়নাতের কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল ও। সকালে হায়নাতের যখন ঘুম ভাঙলো তখন সূর্যি মামা নীল দিগন্তের অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। মধ্য আকাশে দাও দাও করে জলে ধরণীতে তাপ ও আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে সে। সেই আলোতেই উজ্জ্বল হয়ে আছে রুমের ভেতরটা। বিছানায় হায়নাতের পাশটা সেই উজ্জ্বল চোখে মুখে ছিটিয়ে গেলে এতক্ষণে সাথে ঘুমটা হালকা হয়ে আসে হায়নাতের। ঘুমটা ছুটে যেতেই মাথাটা ভীষণ তার ভার লাগে। সারা শরীরে তার সে কি অদ্ভুত ব্যথা, বিশেষ করে তলপেটের দিকটাতে। পিরিয়ডের আগেকার ব্যথা মনে করে হায়নাত বেমালুম গিলে ফেলতে চায় সেই ব্যথা। আধো ঘুম আধো জাগরণে নিজের পরতপক্ষে দুর্বল হাতটা বাড়িয়ে বিছানার মাঝে খুঁজে চলে কারো অস্তিত্ব। কিন্তু হায়, কোথাও নেই সে চেনা পরিচিত মানুষটির অস্তিত্ব। উল্টো এই বিছানা নামক বিরান ভূমিতে একলা একা পড়ে আছে হায়নাত। রুমের বাতাসে মিশে আছে মানুষটার ব্যবহৃত কোলনের মৃদু সুভাষ। জাগ্রত মস্তিষ্কে সেই কোলনের সুভাষ মিশ্রিত বাতাস নাকে টেনে নিতেই প্রশ্নেরা ভিড় জমায় ও ক্ষুদ্র মস্তিষ্কে। মানুষটা কি বাসায় নেই? তবে বেরিয়ে পড়েছে কাজে? ওকে ডাকলো না কেন আজ? কয়টা বাজে? এত এত প্রশ্নের যন্ত্রণায় মাথা ব্যথাটা বাড়তে থাকে হায়নাতে। বিছানায় বালিশের পাশটা হাতড়ে নিজের মোবাইল খুঁজে পেতে ব্যর্থ হলে নিজের ভার ভার মাথা আর অদ্ভুত ব্যথায় দেবে যাওয়া শরীরটা নিয়ে শোয়া থেকে উঠে বসতে হয় ওকে। এতে করে ওর গায়ের সাথে লেপ্টে থাকা কমফোর্টারটা ওর গা থেকে খসে পড়ে পেটের কাছটায় এসে দলা পাকিয়ে রয়। সেই দলা পাকিয়ে থাকা কমফোর্টারের ভেতর থেকে হাত দুটো বের করে আড়ামোড়া ভাঙতে ভাঙতে মাঝ পথেই থেমে যেতে হয় ওকে। নিজের অবস্থা অবলোকন করে। আড়ামোড়া ভাঙতে থাকা ওর বাম হাতের প্রান্তে ঝুলছে খোলা বোতামে শার্টের হাতার অনেকাংশ। হাত উঁচু করায় সেই হাতা নেমে এসেছে ওর কনুইয়ের কাছে। নিজের হাতের সাথে লেপ্টে থাকা এহেন অনভ্যস্ত পোশাক দেখে ভ্রু কুচকায় হায়নাত। পরপর নিজের দিকে তাকাতে সেই কুচকে যাওয়া ভ্রু প্রসারিত হয়ে ওর কপাল ছুঁয়ে ফেলে অবলীলায়। ওর পরনে আধারের প্লেন সাদা শর্ট, যেটা কিনা আধারের পরনে ছিল গতকাল ওর অফিসের পার্টির সময়টাতে। তাহলে এটা হায়নাতের পরনে আসলো কখন, কিভাবে? মাদকের প্রকোপে ডুবে থাকা মস্তিষ্কে বেশি একটা চাপ প্রয়োগ করতে পারে না হায়নাত। সহজেই হাঁপিয়ে ওঠে সে, তবুও সে দমে যায় না। উল্টো নিজের তলপেটের ব্যথাটাকে এক প্রকার অগ্রাহ্য করেই গায়ে কমফোর্টারটা জড়িয়ে নিয়ে এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও। শার্টের কলার সরিয়ে দেখে গলা আর ঘাড়ের দিকটা। উজ্জ্বল শ্যামবরণ ত্বকের মাঝে লালচে ছোপ ছোপ দাগগুলো দেখে ওর আর কিছুই বোঝার অবকাশ রইল না। তাহলে তখন বিছানা থেকে কমফোর্টার সরানোর সময় যে লাল ছোপ ছোপ দাগ দেখলো, ওটা প্রত্যেক মাসে নিত্য নৈমিত্তিক ঘটনার দাগ ছিল না? আর কিছু ভাবতে পারে না হায়নাত। সে ধীর পায়ে পিছিয়ে এসে বসে পড়লো বিছানায়। আধার কি তবে সুযোগ নিল? নিজের পুরুষালী জোর খাটিয়ে রাতের অন্ধকারে কেড়ে নিল ওর অবশিষ্ট সম্ভ্রমটুকু। ও নিশ্চয়ই বাধা দিয়েছিল ওকে। সে বাধা অগ্রাহ্য করে বুঝে নিজের মধ্যে গড়পড়তার স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করলো লোকটা। তাহলে সব পুরুষই দিন শেষে ওই একই, কোনো ফারাক নেই তাদের মধ্যে, নেই কোনো বিশেষত্ব। একটা উষ্ণ সুগঠিত নারী দেহ কাছে পেলে দিন দুনিয়ার আর হুঁশ থাকে না এদের। নিজেদের কামনার নিচে চাপা দিয়ে রাখা নারী শরীরটাকে দিয়ে আদিম খেলায় মেতে উঠতে গিয়ে তারা বেমালুম ভুলে যায় যে তাদের দেহে দাঁড়ালে চাপা পড়ে থাকে নারী দেহটার ভেতরেও একটা মন আছে, কিছু চাওয়া পাওয়া আছে সেই মনে। হয়তো কিছু অভিমানও জমে আছে সেখানটায়, যা কিনা এই শারীরিক উষ্ণতায় গলে না, উল্টো আরো অভিমান জমা পড়ে। সে অভিমানের দীর্ঘশ্বাসে ভারী হতে থাকে বুক। কিন্তু হায়নাতের আজ আর অভিমান হয় না। কেন যেন মনে হয় আর অভিমান জমানোর জায়গা নেই ওর ভেতর। তাই এইবারের অভিমানগুলো রাগ হয়ে মিশে যায় ওর রন্ধ্রে রন্ধ্রে। রাগে অন্ধ হয়ে হায়নাত খুঁজে বেড়ায় নিজের মুঠোফোনটা। ক্লাচেই তো ছিল মোবাইলটা, ক্লাচ কোথায় তার? বেডসাইড ড্রয়ারের ওপর থেকে ক্লাচটা নিতে গেলে ওর নজরে পড়লো নোটপ্যাডটা।
সাদা কাগজে জমিনে কালো কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, একটা ইমার্জেন্সি কেস পড়ে এই 7 সকালে যেতে হচ্ছে হায়া। গত রাতে অনেক দেরি করে ঘুমিয়েছো বলে তোমাকে সকালে ডাকিনি। অভিমান করো না লক্ষ্মীতে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করো ঠিকঠাক করে। গত রাতের ঘটনার জন্য হয়তো দোষারোপ করো না আমায়। ফিরতে দেরি হবে হয়তো, কাজে ব্যস্ত থাকলে নিয়ম করে বোধহয় কলও দেওয়া হবে না। কিছু লাগলে আমাকে মেসেজ দিও, আসার সময় নিয়ে আসবো না। ঠিক আছে আধারিনী? 9-10 বাক্যের একটা চিরকুট, কিন্তু হায়নাতের নজর আটকে থাকে শুধু একটা বাক্যে। বাক্যের কথাগুলো মাথায় ঘুরতে থাকে নিজস্ব লয়। গত রাতের ঘটনার জন্য হয়তো দোষারোপ করো না আমায়। আধারকে অহেতুক দোষারোপ করবে না মানে ওকে দোষারোপ করবে না তো কাকে দোষারোপ করবে? হায়া, নিজেকে? তবে কি হায়নাতেই উস্কেছে ওকে, বাধ্য করেছে আধারকে ওকে নিজের করে নিতে? স্রষ্টার দেওয়াই সুগঠিত সুন্দর শরীরটাকে লোভে ফাঁসিয়েছে ও আধারকে? তবে কি বছর 5 আগে একজন যে বলেছিল হায়া নিজের শরীর দিয়ে পুরুষ মানুষের মাথা খায়, তাদেরকে পাগল বানায়, এগুলো সত্যি ছিল? সত্যি কেমন নষ্টামি মানুষ হায়া? আর ভাবতে পারে না হায়না। ঘৃণায় হৃদয়ে করে উঠল পুরো অস্তিত্ব। যে ঘৃণাটুকু এতক্ষণ আধারের ওপর হচ্ছিল, এখন সেই সবটুকু ঘৃণা বুমেরাং হয়ে ফিরে এলো ওর নিজের দিকে। আক্রোশে চোখ ফেটে নোনা জল বেরিয়ে আসে ওর, চোখের কার্নিশ করিয়ে নেমে আসে গালে থুতনিতে। অসহ্য ঘৃণায় ওর পেট মুচড়ে উঠলে কাঁপা কাঁপা পায়ে জোর কদমে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় ও। আম্মা, মিনুর মায়ের গলা পেতেই পেছনে ফিরে হায়না। ও সদ্য গোসলের পানিতে ভিজে থাকা গালে সোনালি রোদ্দুর আকুলি বিকুলি করছে অবলীলায়। কোমর ছাপানো চুল বেয়ে গড়িয়ে পড়ছে শ্বেত জল। মিনুর মা ওকে ফিরতে দেখিয়ে বলল, আপনি নাস্তা নিয়ে আসছি, নাস্তা করেন আইসা। ব্যালকনিতে কি করেন আপনি? কালকের পরা শাড়িগুলো শুকাতে দিচ্ছিলাম। আমার কাছে দেন, আমি ছাদে মেলা দিয়ে আসি। যেই একটা রোদ উঠছে আজকা, এক বেলাতে শুকায় যাইব। আপনি আইয়া নাস্তা করেন জলদি, বেলা হইয়া গেছে অনেক। আব্বাই কইছিল আপনি ডাকতে না, এর লেগে আর ডাকি নাই। আসেন, নাস্তা করেন জলদি। হায়নাত রুমে ঢুকে কাউচের দিকে এগিয়ে গেল। সেখানকার ছোট সেন্টার টেবিলে ওর খাবারের ট্রে রাখা। ও ট্রেতে একটা ওষুধের পাতা দেখে বলল, ওই ওষুধের পাতা কিসের? আমার কোনো ওষুধ নেই তো দুপুরে। মিনুর মা হায়নাতের ভেজা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছিল। চলার পথে ওর কথা শুনে থেমে গিয়ে বলল, এটা আব্বাই রমিজ ভাইরে দিয়া পাঠাইছে, আপনারা নিতে বলছে। সেই সাথে বলছে নাস্তার পর একটা খাইতে। ও, ঠোঁট গোল করে বলল হায়নাত। পরপর সরু চোখে চেয়ে থাকে ওষুধের পাতাটার দিকে। তারপর কিভাবে যেন নিজের মোবাইলটা নিয়ে ওষুধের রহস্য উদ্ঘাটন ব্যস্ত হয়ে পড়ে ও। গুগলে ওষুধটার নাম লিখে সার্চ দিতেই ঠোঁট বেঁকে যায় ওর। তারই সাথে ঠোঁটে ফুটে উঠল এক পেশে তাচ্ছিল্যের হাসি। বায়োলজিক্যাল নিডের তাগিদে তোকে কাছে টানলে তোকে তার সন্তানের মা কেন বানাবে সে? হোয়াই হায়া, হোয়াই? তুই এত বোকা কেন? অফিসের কাজ সামলে আধার যখন বের হলো, ঘড়িতে তখন 7টার মতন বাজে। সবে রাত নামতে শুরু করেছে পৃথিবীতে। 3:30 ছুটোছুটি শেষে আরামোরা ভাঙলো ক্লান্ত শরীরটা। সাইলেন্ট মোডে থাকা মোবাইলটা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিতে নিতে মেসেজের নোটিফিকেশন চেক করলো ও। না, কাঙ্ক্ষিত মানুষটির কাছ থেকে কোনো প্রকার বার্তা আসেনি ওর কাছে। না প্রয়োজন সম্পর্কিত আর নাই অপ্রয়োজনীয়। অগত্যা হায়নাদের নাম্বারে 2বার কল করলো ও, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ না হলে আশাহত হয়ে ওকে উঠে বসতে হয় গাড়ির ড্রাইভিং সিটে। পিচ ঢালের রাস্তায় গাড়ি ছুটিয়ে নিরন্তর এগিয়ে যেতে হয় গন্তব্যের দিকে। সারাদিন বিছানায় শুয়ে বসে গড়িয়ে গড়িয়ে দিন পার করেছে হায়নাত। তন্ত্রা মতন অবস্থার বমি বমি ভাব নিয়ে আর নিচে নামেনি ও। এর মাঝে যোগ হয়েছে মাসিক সমস্যা, পেটে ব্যথা, সব মিলিয়ে আর ওর নিচে নামা হয়নি আজ। কিন্তু বাড়ির বউকে তো আর এইভাবে বিছানায় পড়ে থাকলে চলে না। সে তোমার শাশুড়ি যতই ভালো হোক না কেন, নিজেরও তো একটা বিবেক বোধ আছে। সেই বিবেক বোধের কাছে নত হয়ে একটু আগে রান্নাঘরে এসেছিল হায়নাত। এখন আবার ফিরে যেতে হচ্ছে সেই নিজের রুমে। আধার এসেছে কিছুক্ষণ আগে। ছেলের জন্য কফি দিয়েই ছেলের বউকে রুমে পাঠিয়েছে রুবিনা। হায়না তো মেনে নিয়েছে শাশুড়ির আদেশ। অনেকটা দায় পড়েই নিজের মধ্যে হাজারো জড়তা সামলে হায়নাত রুমের দরজায় এসে ভেতরে উকি মেরে দেখলো আধারের অবস্থান।
বিছানায় বসে বসে চুল মুছছে সে। গোসল করেছে নাকি এখন আবার কে জানে। হায়নাত অত শত না ভেবে রুমে ঢুকে এগিয়ে যায় আধারের দিকে। বিনা বাক্য ব্যয়ে নিজের হাতের কফির মগটা বাড়িয়ে দেয় ওর দিকে। আধার হাত বাড়িয়ে কফির মগটা নিতে নিতে অন্য সব দিনের মতো করে ওর দিকে চেয়ে স্মিত হাসলো। কিন্তু আজ আর হায়নাতের ঠোঁটের কোণে হাসি ফোটে না বাকি দিনগুলোর মতো করে। সে আধারকে কফির মগটা দিয়েই ওর ব্যবহৃত তোয়ালেটা নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়, মেলে দেয় সেটা কোনার দড়িতে। তারপর কিছুক্ষণ আপন মনে সেখানে দাঁড়িয়ে থাকে ও। কিছু ভাবনা দিয়ে সাজিয়ে ফেলে আপন খেয়াল। উত্তরে হাওয়া ছুঁয়ে দিতে থাকে ওর কোমল ত্বক। সে শীতের শীতল বাতাস গায়ে বিঁধতে থাকে কাঁটার মতো করে, তবু সে নড়ে না বেলকনি থেকে। সত্যি বলতে এসব বাহ্যিক ব্যথা ছুঁতে পারে না ওকে, কারণ ওর মনের ক্ষতটার পরিমাণ এতটাই বেশি যে অন্যান্য ব্যথার অনুভূতিগুলো ভীষণ পাঞ্চে ঠেকে ওর সামনে। হঠাৎ নিজের গায়ের ওপর উষ্ণ কিছুর উপস্থিতি পেতেই চমকে উঠল হায়নাত। পরপর পাতলা কালো চাদরটা থেকে নজর সরিয়ে আধারের হাস্যোজ্জ্বল মুখটার দিকে যে সবটুকু চমক গিলে ফেললো ও। বলা যায় গিলে ফেলার চেষ্টা করে মুখটাকে স্বাভাবিক রাখতে চাইলো কঠোরতার আড়ালে। এই শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে না পরে? 2 দিন পরেই তো চলে যাবে চট্টগ্রাম। অসুখ নেই, সেখানে যেতে ভালো লাগবে? হায়নাত জবাব দেয় না ওর কোনো প্রশ্নের, শুধু পাশ কাটিয়ে যাওয়ার জন্য জানতে চাইলো। আপনার কিছু লাগবে? একটা অশালীন জবাব আধারের ঠোঁটের জায়গায় চলে আসলো, সে ওটাকে গিলে ফেললো আবার। নাহলে দেখা যাবে খারুস ম্যাডাম এখন রেগে বোম হবে। আপাতত সেদিকে ঢলে পড়তে চাইছে না বিধায় আধার মাথা নেড়ে বলল, হুম, লাগবে না কিছু। কিন্তু তোমার চা কোথায়? খেয়ে ফেলেছ? জি। আধার মুখ খুলতে নিলে ওকে থামিয়ে দিয়ে হায়নাত বলল, আপনি থাকুন এখানে, আমার পড়া আছে। কথাটুকু শেষ করে রুমে ঢুকে গেল হায়নাত। আর ওর যাওয়ার পথে ভ্রুকুচকে চেয়ে রইল আধার। এটা কি সূক্ষ্মভাবে এড়িয়ে চলতে চাচ্ছে ওকে? গত রাতের জন্য পুরোপুরি দায়ী করছে ওকে? কিন্তু কেন? ও কি তবে আধারের নোটপ্যাডের লেখাগুলো পড়েনি আর? আর ভাবে না আধার। হায়নাতকে অনুসরণ করে রুমে ঢোকে ও। এগিয়ে যায় পড়ার টেবিলের কাছে, যেখানে নিজের বই পুস্তক গুছিয়ে নিচ্ছে হায়নাত। আধার নরম গলায় জানতে চাইলো, তুমি কি আমার নোটপ্যাডের লেখাগুলো দেখোনি হায়া? ওর কথা শুনে হায়নাত ভ্রুকুচকে ওর দিকে তাকালে ও সাফাই দেওয়ার মতো করে বলল, গতকাল রাতে আমি জোর করিনি তোমার উপরে। তুমি ড্রাঙ্ক ছিলে, সাথে কিছুটা উত্তেজিত। সেই আমার চাহিদা মেটাতে নিরুপায় হয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়েছিলেন আপনি। আমি জানি এসব। আপনি নিজ থেকে আসেননি আমার কাছে। আমি ব্যাহার চূড়ান্ত হয়ে কিছু শারীরিক সুখ আদায় করে নিয়েছি আপনার কাছ থেকে। আমি জানি তো এগুলো। লিসেন হায়া, এমন কিছুই না। তুমি যেভাবে মেন করছো ব্যাপারটা কিন্তু তেমন না। আমরা দুজন বিবাহিত, সেই সাথে অ্যাডাল্ট। আমাদের মাঝে ফিজিক্যাল রিলেশন হওয়া কিন্তু খারাপ কিছু না। বায়োলজিক্যাল নিড কম বেশি সবারই থাকে। হালের উপায়ে সেই নিড মেট আপ করা ইজ নট আ সিন হায়া। সেখানে তোমার মত না থাকলে ব্যাপারটা ভিন্ন হতো। তুমি যদি শুধু কিছু ড্রাগসের প্রভাবে আমার কাছে এসে থাকো আর আমি তোমাকে সায় দিই, তাহলে এখানে হয়তো আমার কিছু অপরাধ আছে। কিন্তু তুমি সজ্ঞানে আমাকে চাইলে আমি পরে তোমার চাওয়ায় সায় দিলে সেখানে আমার কোনো অপরাধ নেই হায়া। ভালোবাসার মানুষের কাছে আমি ধরা দিবই, সে আমাকে যখন চাইবে তখনই। এখানে আমি দোষের কিছু দেখছি না, আর তোমার এখানে কোনো দোষ নেই। স্বামী আমি তোমার, আমার উপরে পূর্ণ অধিকার আছে তোমার। সেই অধিকার আদায় করে নেওয়া পাপ নয় হ্যাঁ। আর ভালোবাসার মানুষের উপরে অপর প্রান্তের মানুষের অধিকার একটু বেশিই থাকে। সে অধিকারের জোর ধরে কাছে আসা খারাপ কিছু না, অন্তত আমার কাছে তো নয়। এখন তুমি যদি আমাকে ভালো না বেসে শুধু ওষুধের প্রভাবে কাছে আসো, তাহলে নিজের দোষ আমি মেনে নেব। তুমি সরাসরি বলতে পারো আমাকে, আই ওন্ট হ্যাজিটেট টু রিয়েলাইজ মাই ফল্ট। ডিড আই ফোর্স ইউ হায়া? আধারের গলার আকুলতা পুরোপুরি ছুঁয়ে যায় হায়নাদের মনন। কিন্তু ও নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না সামনের মানুষটার কাছে, অন্ততপক্ষে ওর প্রতি সামনের মানুষটার অনুভূতি জানার আগে তো নয়। তাই ও আধারের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, আপনি ভালোবাসেন আমাকে, নাকি শুধু আমার অধিকারের জোরে আমার কাছে এসে নিজের অধিকারটুকু বুঝে নিয়েছেন আপনি? ওর প্রশ্ন শুনে ঠোঁট টেনে নিঃশব্দে হাসলো আধার। পরপর ওর ভেজা গালে হাত রেখে বলল, ভালোবাসি কিনা জানতে চাও না ধেরেনে? জানতে চাও কখন থেকে ভালোবাসি তোমাকে?
কারণ আমি যে তোমাকে ভালোবাসি এটা আমার চেয়ে তুমি ভালো জানো, তাই না? আধারের কথা শুনে দৃষ্টি নত হয়ে আসে হায়নাতের। তবুও নিজের মনে লোভ সংবরণ করতে থেমে থেমে বলল, কখন থেকে ভালোবাসেন আমাকে আধার? আধারের ঠোঁটের হাসি চওড়া হলো হায়নাতের প্রশ্নের বিপরীতে। ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে হায়নাতের গালে আলতো স্পর্শ লেপটে দিতে দিতে ধিমি গলাতে বলল, এই মুহূর্ত থেকে তোমাকে আমি ভালোবাসি হায়া। ভালোবাসি গতকাল ঘি রঙের শাড়িতে তোমাকে দেখার পর থেকে। তোমাকে ভালোবেসে রাতের শহরে তোমার হাত ধরে তোমার সাথে হাঁটার পর থেকে। আমার এলোমেলো বিছানা অগোছালো তুমিটা মানিয়ে যাওয়ার পর থেকে। অ্যাক্সিডেন্টের সময় তোমাকে হারিয়ে ফেলার ভয়টা মনের মধ্যে ছেঁকে বসার পর থেকে। যখন তুমি অভিমানে আমাকে এড়িয়ে যেতে তখন থেকে। কিংবা যখন তুমি চলে যাওয়ার সময় মায়ের ছাই রঙের শাড়িতে আমার সামনে হাজির হয়েছিলে তখন থেকে। যখন তুমি ভীষণ যত্নে আমাকে মুড়িয়ে নিয়েছিলে তখন থেকে। যখন তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে বাড়িতে এসছো আমার হাত ধরে শুধু আমার আশায় তখন থেকে। তোমাকে আমি বোধহয় তখন থেকেই ভালোবেসে আধারিনি। যখন তুমি আমাকে মোবাইলে বলেছিলে শাড়ি পরে আমাদের সংসার সামলানোর কথা, আমার অগোছালো জীবনটাকে নিচের ছোঁয়ায় পুরোপুরি গুছিয়ে ফেলার কথা, সেই তখন থেকে আমি তোমাকে ভালোবেসে হায়া। অতি সুখেও বুঝি মানুষের এমন কান্না পায়? ভাই তো এ যেমন হায়নাতের পায়। সুখের অশ্রুতে ভিজে যায় ওর কপাল। আধার আর হাত বাড়িয়ে সেই অশ্রুটুকু মোছে না, উল্টো ঠোঁট দিয়ে সেই সবটুকু সুখ লেপটে দিতে থাকে ওর পুরো মুখমণ্ডলে। ওইবার বাসা থেকে চলে যাওয়ার সময় আপনি দেখেছিলেন আমাকে? দেখেছিলাম একটু একটু, ঘুমের ঘরে স্বপ্ন ভেবে অত পাত্তা দেয়নি আর। তুমি তো তখন হরদম আসতে আমার স্বপ্নে, আমার অবচেতন মনে। তাই আসল তুমিটার সাথে গুলিয়ে ফেলেছিলাম সব। পরে অবশ্য বুঝেছিলাম কল্পনা, বাস্তবে ছিল তুমি, যেমনটা সবসময় থাকো। হায়নাত আর কিছু বলার খুঁজে পায় না। আধার ওকে আর কিছু বলার সুযোগও দেয় না। ওর নিজের ঠোঁটটা নিজের ঠোঁটের ভাঁজে তুলে নেয় আলগোছে। ছোট ছোট ছোঁয়ায় জড়িয়ে নিতে থাকে নিজের অধর পল্লবের সাথে। হায়নাতও আজ সজ্ঞানে সাড়া দিতে থাকে ওর ছোঁয়ার সাথে তাল মিলিয়ে। তারপর হুট করে কিছু একটা মনে পড়তে আধারকে ঠেলতে শুরু করে ও, কিন্তু আধার সরে না এক চুলো। নিরুপায় ও নিজের বাম হাতটা তুলে দেয় ওদের ঠোঁটের মাঝে। কোমল ছোঁয়াটা বিলীন হয়ে যেতে কপালে ভাঁজ পড়লো আধারের। সে নিজের বিরক্তি প্রকাশ করে বলল, কি হলো, সরে গেলে কেন? ভালো লাগেনি ডার্লিং? আপনি তখন কালো বললেন কেন আমাকে? হায়নাতের এখানে অপবাদ শুনে থমকে যায় আধার। ও নিজের বিস্ময় সামলে বলল, হোয়াট? কি বলছো হায়া? আম্মুর পরে দেখা আমার চোখে সবচেয়ে সুন্দর ও রমণী তুমি, সে তোমাকে আমি কালো বলে ছোট করব কেন? তাহলে তখন যে আধারিনী বললেন, আধারিনী মানে কি? কালো না? হায়নাতের কথা শুনে ঠোঁট টিপে হাসলো আধার। পরপর ওকে নিজের দিকে টেনে বলল, আধারিনী মানে কি সেটা তো আমার জানা নেই হায়া। তবে আমি তোমাকে সম্বোধন করি তোমাকে নিজের অধিকারিণী মনে করে। আধারের অধিকারিণী তো আধারিণী হওয়ার কথা, তাই না? আপনার অধিকারিনী নাকি আমি? নাও কি, আমার পুরোটাই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি হায়া। আমার পুরো অস্তিত্বটাকে তুলে দিয়েছি তোমার হাতে। তুমি ওষুধের প্রভাবে আমার কাছে আসলেও আমি পুরো সজ্ঞানে নিজেকে তুলে দিয়েছি তোমার হাতে। বারবার ওষুধের প্রভাব বলছেন কেন? ওষুধ আসবে কোথা থেকে আমার কাছে? কেউ প্রোভাইড করেছিল তোমার ড্রিঙ্কসের সাথে, ড্রিঙ্কসও পাল্টে দিয়েছিল সাথে করে। তারপরে অনেক অস্বাভাবিক আচরণ করেছে তুমি। কে করেছে কাজটা তা এখনও জানা যায়নি। মিস নাফিয়ার মার্ডার কেসের কারণে আজ আর ওই দিকটা দেখতে পারিনি আমি, কিন্তু আমার সোর্স লাগিয়েছি আমি। আগামী 2 দিনে বের করে ফেলবো সব। মিস নাফিয়া? পার্টিতে দেখেছিল তো গতকাল, জিহানের বোন তোমার সাথে যে কথা বললো অনেকটা সময়, মেয়েটার ড্রিঙ্কসে কে জানি বিষ মিশিয়েছে। কি? এত সুইট একটা মেয়ের সাথেও কেউ এমন করতে পারে? এত অমানুষ কেউ কিভাবে হয়? হয় হায়া, হয়। নিজের স্বার্থে আঘাত লাগলে সব মানুষের রূপ পাল্টে এমন অমানুষ হয়। আধারের কথা শুনে হায়নাত ভাবনায় পড়ে যায়। কিন্তু ওর ভাবনাগুলো স্থায়ী হয় না বেশিক্ষণ। মোবাইলে টুং শব্দ তুলে মেসেজের নোটিফিকেশন আসতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে সেই দিকে তাকায় হায়নাত। কি জানে মান, দিন শেষে আমার মতো সুদর্শন ছেলেই তো বেছে নিলে, তাহলে আমি কি দোষ করেছিলাম? হায়নাত পলকহীন তাকিয়ে থাকে মেসেজটার দিকে। আরেকটা মেসেজ ঢুকে ওর মোবাইলে, আগের নাম্বার থেকেই। একটু সামলে চলো জান,
তোমার হাজবেন্ড কিন্তু এতটাও পাওয়ারফুল না আমার মতো, বুঝেছো? দুইটা মেসেজে অনেক কিছু জলের মতন পরিষ্কার হয়ে যায় হায়নাতের কাছে। তাহলে ও ড্রিঙ্কসে এই অমানুষটাই পাল্টেছে। সাথে হয়তো বিশ্বের ড্রিঙ্কসটাও ওর জন্যই ছিল। নিজের কার্যসিদ্ধি করে হায়নাতকে তো আর বাঁচিয়ে রাখবে না নর্দমার কীটটা, তাই না? দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে এসব ভাবতে থাকে হায়নাত। ডোন্ট ডু দিস ডিয়ার। আধারের গলা পেয়ে আটকে উঠে সেদিকে তাকায় হায়নাত। ও চোখ দুটিতে ভয় আর কৌতূহল মিলেমিশে একাকার হয়ে আছে। আধার বড় বড় কদমে ওর সামনে এসে ওর দিকে ঝুঁকে হাসকি গলায় বলল, Don't grind your lips with your teeth, honey. Instead, let me do the work. I'm telling you the truth. I won't let you down. দেয়াল পঞ্জিকা অনুযায়ী শীতের বিদায় শেষে বসন্তের আগমন ঘটলেও প্রকৃতি থেকে পুরোপুরি মুছে যায়নি শীতের চিহ্ন সমূহ। এখনো রাতে শিশির ঝড়ে টুকটাক। পুরো শহর আচ্ছাদিত হয়ে থাকে কুয়াশাতে। উত্তরি হাওয়া কাঁপন ধরায় কানে অস্থিতে। এত এত শীতের বৈশিষ্ট্যের মাঝে দেয়াল পঞ্জিকাকে সত্য প্রমাণ করতে নতুন কুড়ি গজানো গাছের মগজলে বসে এক মনে দেখে যায় কিছু বেপরোয়া কোকিল। কোকিলের কুহুতানে ভরে ওঠে প্রকৃতি, জেগে ওঠে ঘুমন্ত নগরী। কোকিলের মিষ্টি কলরবে ঘুম ভেঙে গেলে চোখ না খুলে বিছানা হাঁটছে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে বেড়ায় আধার। কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে হতাশ হতে হয় ওকে। সেই হতাশার সাথে তাল মিলিয়ে কিছু বিরক্তিও কি দেয় ওর মস্তিষ্কে। তারই ফেরে ওর কপাল কুঁচকে আসে কিছুটা। আবার সহসা মিলেও যায় সেই কাঙ্ক্ষিত মানুষটার গলার স্বর কর্ণকুহরে প্রবেশ করলে। ঠোঁটের কোলে খেলে যায় মৃদু হাসি। সেই হাসি ঠোঁটে ছুঁয়ে রেখেই বিছানা ছাড়লো আধার। ব্যস্ততার সাথে তাল মিলিয়ে ওয়াশরুমের দিকে পা না বাড়িয়ে এগিয়ে গেল বেলকনির দিকে। হায়নাতের গলার স্বর অনুসরণ করে খোলা অংশের দিকে মুখ ফিরিয়ে রেখে মেয়েটা মোবাইলে কথা বলছিল কারোর সাথে। ওকে সেই অবস্থাতেই পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দুই বাহুর মাঝে বন্দি করে ফেললো ওকে। বাম কানে মোবাইল ধরে থাকায় ওর ডান পাশের গলদেশে মুখ গুজলো আধার। মেয়েটা কেঁপে উঠলো ওর হেন আচম্বিত অতর্কিত স্পর্শে। পুরো অস্তিত্বই যেন কেঁপে উঠলো ওর। ওর সাথে লেপ্টে থাকায় ওর কম্পনটা পুরোপুরি টের পেল আধার। সেই সাথে বেশ মজাও পেল হায়নাতকে ঘাবড়ে যেতে দেখে, ওকে বিব্রত হতে দেখে। ওর বিব্রত হওয়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতেই ওর উন্মুক্ত কায়ায় নাক ঘষে ওকে সুরসুরি দিতে শুরু করলো আধার। ওর কাঁধের কাছটায় ঠোঁট ছুঁয়ে রেখে ছোট ছোট স্পর্শ এঁকে দিতে লাগলো ও। হায়নাদের মুচড়িতেও থামলো না হায়নাদের বা হাতের আঙুলের নখগুলো ওর হাতের চামড়ায় বসে গেল। হায়নাত হার মানলো ওর বেপরোয়া স্পর্শের কাছে। আধারের ছোঁয়ায় ধরাশায়ী হয়ে শাশুড়ির অজুহাতে কল কেটে ওর উপরেই ঢলে পড়ল সে। আধারকে বাধা দেওয়ার চেষ্টা করে ক্ষীণ গলায় বলল, কি শুরু করলেন সাত সকালে আধার? থেমে থেমে আসে ওর কণ্ঠস্বর। আধার নাক খুঁজতে খুঁজতে এগিয়ে আসে ওর ঘাড়ের কাছটায়। হায়নাতের ভেজা চুলগুলো সরিয়ে ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় ওর ঘাড়ের কুচকুচে কালো তিলটাকে। আবেশে চোখ বুঝে আসে হায়নাতে। দম সে তো অনেক আগেই আটকে আছে গলার কাছে এসে। সেই দম বন্ধ করা অবস্থাতেই কানের কাছে ফিসফিসানি টের পেল হায়নাত। এই সব কিছু মোট 7 সকালেই হয় ডার্লিং, রিমেম্বার? দুষ্টু ইঙ্গিত দিয়ে চোখ টেপে আধার। হায়নাত ওর চোখের পাপড়ি ঝাপটানো না দেখলেও ওর কণ্ঠের চপলতা ঠিকই টের পায়। ওর গাল দুটো গরম হয়ে উঠলে ও কোনোই দিয়ে পেছনে ঠেলে দিতে চায় আধারকে। আধার এক চুলো নড়ে না নিজের জায়গা থেকে, উল্টো ওর সাথে আরো নিবিড়ভাবে লিপটে গিয়ে ওর গালে নরম করে চুমু খেয়ে বলল, মোবাইলে কার সাথে কথা বলছিলে? মার সাথে? হুম, আনিশার সাথে। বাচ্চাটা মিস করছিল আমাকে, আমি ওকে মিস করছিলাম খুব, তাই ভাবে কল দেওয়ায় ওর সাথে কথা বলে ফেললাম। আমাদের একটা বেবি হলে ভালো হতো না? তখন আর আনিশাকে কল করে ডিস্টার্ব করতে হতো না তোমার। হায়নাত এই প্রসঙ্গের বিপরীতে চুপ করে থাকে, বলে না কিছু। ওর চোখের সামনে ভেসে ওঠে কন্ট্রাসেপটিভ পিলের পাতাটা, যেটা সেদিন আধার পাঠিয়েছিল ওর কাছে মিনুর মায়ের মারফতে। ওকে নিশ্চুপ থাকতে দেখে আধার ওর কাঁধে থুথে মিঠে গিয়ে ওর চোখে চেয়ে থাকার চেষ্টা করলো। বলল, আরমান আর আমি এক বয়সে। যেখানে ওর মেয়ে সামনের বছর স্কুলে যাবে, সেখানে আমি এখনো বাচ্চা কাচ্চার প্রসেসিং শুরু করলাম না। ব্যাপারটা কি ঠিক হচ্ছে বলো? জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছে কিন্তু অনেক। আমাদের একজন ইনসিয়া অথবা ইন্তিশার আসলে ব্যাপারটা কিন্তু মন্দ হতো না, তাই না? বাচ্চা কাচ্চার প্রসেসিংয়ের কোনো দরকার আছে নাকি আপনার?
সেই তো দিন শেষে পিলের পাতা ঠেলে দিবেন আমার কাছে, যাতে করে আপনার বাচ্চাকে আমি পেটে ধরতে না পারি। হায়নাদের থমথমে গলার স্বরে বিপরীতে কিছুটা হোঁচট খায় আধার। থমকে থাকে খানিকটা সময়, পরপর ওর কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে কোমল গলায় বলল, ওই দিনের জন্য রাগ করে আছে আমার উপরে? রাগ করে থাকলেই বাকি, কেউ তো আর আমার রাগের ধার ধারে না। আর রাগ করবই বা কার উপরে? আমি নেই তো কারো লাইফের প্ল্যানিংয়ে। যার লাইফের প্ল্যানিংয়ে আমি নেই, তার উপর আমি রাগ করি কিভাবে? আর্দ্র গলায় কথাগুলো বলতে বলতে নিজের মুখ ফিরিয়ে নিতে চাইলো হায়না, কিন্তু পারলো আর কই। তার আগেই ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর থুতনি ছুঁয়ে ওর দৃষ্টি তুলতে বাধ্য করলো আধার। পরপর ওর দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, লাইফ ছাড়া লাইফের প্ল্যানিং করা যায় আধারিনী? যায় না অবশ্যই। তাহলে তোমাকে ছাড়া আমার লাইফের প্ল্যানিং আমি কিভাবে করব বলো তো? তারপর একটু থেমে ফের বলতে লাগলো, তুমি আমার লাইফের প্ল্যানিংয়ে ছিলে বলেই ওই দিন তোমাকে সেই পিল দিয়েছিলাম আমি। নাহলে আমার কিছু টাকা পড়েছে তোমার সব ফালতু জিনিস দেওয়ার? হায়না জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে আধার ওর কপালের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার অনার্স এখনো কমপ্লিট হয়নি, তা কমপ্লিট হতে হতে এই বছরের অর্ধেক শেষ হয়ে যাবে অনায়াসে। মাস্টার্স চিটাগাং থেকে না করলেও অনার্সটা তো ওখানে কমপ্লিট করতে হবে তোমার। এখন এই অবস্থায় বেবি ক্যারি করবে কিভাবে তুমি? বলতে বলতে আধার হালকা হাতে গাঁটটা মারে হায়নাতের কপালে। হায়নার ঠোঁট উল্টে বলল, কিন্তু আমি আপনার বাবুর আম্মু হতে চাই। কয়টা? হায়নাত একবার মুখ ফুটে বলতে চাইলো যে কয়টা পারি, কিন্তু লজ্জায় বলল না। না হলে এই ঠোঁট কাটা লোক ওকে আর রেহাই দিবে না জীবনে। ওর চুপ করে থাকতেও আধার রেহাই দিল না ওকে। হুট করেই ওকে পাজা খুলে তুলে নিয়ে বলল, আমার কয়টা বাচ্চার আম্মু হতে চান তা তো বললেন না ম্যাডাম। কি করছেন আপনি? আল্লাহ, আমাকে নামান আধার। প্রসেসিংয়ের চেষ্টা করছে। আল্লাহ, নামান আমাকে, অসহ্য লোক। আম্মু রান্নাঘরে একা, আমার যেতে হবে আধার, নামান আমাকে। বাকি কথা ওর মুখেই আটকে যায়। মিনুর মা এসে দাঁড়িয়েছে দুয়ারে। দরজায় শব্দ তুলে হাঁক ছাড়লো সে। আম্মা, আপাই আপনারে বুলায়। আম্মা। আসতেছে খালা। মিনুর মা দরজা থেকে সরে গেলে হায়নাত আকুতি নিয়ে তাকায় আধারের দিকে। ওর দৃষ্টিতে ছেড়ে দেওয়ার আকুল আবেদন। আধার বাঁকা হাসলো তা দেখে, নির্বিকার গলায় বলল, আমাকে চুমু খাওয়াতে হবে একটা। সিম্পল না? এই যে আনিশাকে যেভাবে খেয়েছিলে গালে দাঁত বসিয়ে, সেভাবে। নির্লিপ্ত গলায় আওড়ানো ওর এহেন আমতারে মুখে রক্ত জমল হায়নাতের। সে লজ্জায় আইটাই করে বলল, আম্মু ডাকছে তো আমাকে। শুনলাম তো। চুমু খাওয়া আমার গালে ভালো করে। ছেড়ে দেবো সত্যি সত্যি, প্রমিস। হায়নাত নিজের চোখে সবটুকু আকুতি নিয়ে আধারের দৃষ্টিতে দৃষ্টি মেলায়, কিন্তু ওই বুনো দৃষ্টিতে দৃঢ়তা ছাড়া আর কিছু দেখতে পায় না ও। এক প্রকার বাধ্য হয়েই আধারের গালে ঠোঁট ছোঁয়ালে ওর গাল দাঁত দিয়ে কামড়ে ধরে গভীর আক্রোশে। আধার হাসে ওর বাচ্চা নিতে। হায়নার দাঁতে আরো খেপে গেলে ব্যথায় আ করে ওঠে আধার। হায়না তোকে ছেড়ে দিয়ে রাগে কচরাতে কচরাতে বলল, আরো বলেন এভাবে চুমু খেতে। বলতেও পারি, শিওর না। আধারের কাছ থেকে এমন জবাব শুনে হায়নাত সর্বগ্রাসী হয়ে ধেয়ে যেতে চায় ওর দিকে, কিন্তু আধার মাঝপথেই থামিয়ে দেয় ওকে। আষ্টে পৃষ্ঠে ওকে জড়িয়ে ধরে বলে, এত ক্ষেপতে হবে না বিল্লি। আপনার দাঁতে কিন্তু ভারী জোর আছে, সে জোর দিয়ে আমাকে মাঝে মধ্যে চেপে ধরলেই হবে, ঠিক আছে? আর শুনুন, আপনি এবং আপনার সাথে জড়িত সব কিছু আমার প্ল্যানিং লিস্টে আছে, খুব ভালোভাবেই আছে। সত্যি বলতে আমার প্রায়োরিটি লিস্টে আছেন আপনি, তাই ওইসব নিয়ে আপনি আজেবাজে কথা ভাববেন না বেশি, ওকে? সাগরের কোলে দিবাকর ঢলে পড়ে দিনের ইতি ঘটিয়েছে বেশ কিছুক্ষণ আগে। আধারিয়া অম্বরে মিটিমিটি জ্বলছে নক্ষত্ররা, যেমন করে আধারের ব্যালকনিতে জ্বলছে নরম আলোর একটা বাল্ব। সেই আলোর নিচে বেতের চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে হায়নাত। মাথার ওড়না ঘাড়ে লুটিয়ে পড়েছে হিলে থাকার দরুন। কোলে তার একটা গল্পের বই, সে গল্পের বইয়ের ভাঁজে তর্জনী আঙুলটা লেপটে আছে অবহেলায়। এই সবটুকু দৃশ্য খুঁটে খুঁটে অবলোকন করে আধার ব্যালকনির দরজায় দাঁড়িয়ে। তার ঠোঁটের কোলে লেপটে থাকে এক চিলতে হাসি। সে হাসিটুকুকে সঙ্গী করেই শব্দহীন পায়ে নিজের ঘুমন্ত পরিণীতার দিকে এগিয়ে যায় সে। হাঁটু মুড়ে বসে ওর পায়ের কাছে, তারপর পকেট হাতড়ে বের করে একটা ছোট পোতলা মতন ব্যাগ।
সেই ব্যাগের চেন খুলতেই রূপার নুপুর জোড়া বেরিয়ে আসে শব্দ করে। সেই শব্দে হায়নাতের ঘুমটা হালকা হয়ে আসে। কেঁপে ওঠে ওর চোখের পাপড়ি। তা দেখে আধা শ্বাস আটকে পড়ে থাকে হায়নাতের পায়ের কাছে। একটা সময় হায়নাতের চোখ দুটো আবারও ঘুমে জড়িয়ে আসলেও যথাসম্ভব কম শব্দ করে নিজের অঞ্জলি ফুটে থাকা নূপুর জোড়া পরিয়ে দিতে লাগলো হায়নাতের পদচোগলে। কেমন করে জানি হায়নাতের ঘুমটা ভেঙে গেল এক পর্যায়ে। হুট করে ঘুম থেকে উঠে ধরপড়ে উঠলো। আধার ব্যতিব্যস্ত হয়ে পড়ে ওকে শান্ত করার জন্য। আমি হায়া, রিল্যাক্স, কিছু হয়নি, আমিই তো। প্রিয়জনের কণ্ঠস্বর পেয়ে ধীরে ধীরে শান্ত হয় হায়নাত। আধার নরম গলায় জানতে চাইলো। পানি খাবে? হায়নাত মাথা নেড়ে অসম্মতি জানায়। জিভ দিয়ে ঠোঁট ভিজে নিয়ে বলল, কখন এসেছেন? একটু আগে। ফ্রেশ হয়েছেন এসে? ফ্রেশ না হলে ফ্রেশ হন আপনি। আমি নাস্তা নিয়ে আসছি আপনার জন্য। কথাটা বলেই উঠতে নিলে ঝুনঝুন শব্দে বেজে উঠলো পায়ের নূপুর জোড়া। চকিতে নজর সরিয়ে নিজের পায়ের দিকে তাকায় হায়নাত, পরপর তাকায় আধারের দিকে। পছন্দ হয়েছে হায়া? পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। ছোট ছোট গোলাপ ফুলের আদলে তৈরি নূপুর দুটো নজর কাড়া পিঠায় খুব সহজে পছন্দের হয়ে গেল হায়নাতের। সে মাথা নেড়ে বলল, সুন্দর অনেক নূপুর দুটো। কোন উপলক্ষে কেন্দ্র করে দেওয়া হলো মিস্টার? উপলক্ষ না ঠিক, এমনি তোমাকে কিছু দিতে মন চাইছিল খুব। তার উপর আমাদের বাসর রাতের গিফটও তো পাওনা ছিল তুমি, তাই ভাবলাম এই ছিল একজন উপরে দিই তোমাকে। কিন্তু এত শব্দ করলে এটা পরে বাইরে যাব কিভাবে? এটা পড়ে তুমি বাইরে যাবে কেন? তাহলে এখন বাসায় থাকো, তখন পড়বে। বিশেষ করে আমার সামনে। রাতে খুলে ঘুমিও, নাহলে শব্দ হবে অনেক। হায়নাত সরু চোখে চেয়ে থাকে স্বামী পান। আধার ওর চাহনি বুঝে দৌড় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলল, ঘুমের ঘরে তোমার অতিরিক্ত নড়াচড়া করার কথা বলেছে মেয়ে। যত সব ডার্টি মাইন্ডেড মেয়ে মানুষ, সবকিছু ডাবল মিনে খুঁজে বের করা লাগবে তার। কফের কাপে ঠোঁট ছুঁয়ে হায়নাতের দিকে তাকায় আধার। মেয়েটা ডুবে আছে বইয়ের কালো কালিতে। ওর পা জড়িয়ে রাখা নূপুর নিয়ে যে খেলায় মেতে আছে আধার, মেয়েটা চোখ তুলে একবার দেখে না তা। উল্টো কফের কাপে ঠোঁট ছুঁয়ে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থাকে ওই নির্জীব বইয়ের পাতায়। এত অবহেলা সহ্য হয় না আধারে। তাই সে বধূয়ার মনোযোগ আকর্ষণ করতে গিয়ে সে গলা পরিষ্কার করে বলল, কমলা রঙের শাড়ি পরছে কেন? পয়লা ফাল্গুন আজ? হায়নাদের গায়ে কাঁচা হলুদ রঙের শাড়ি জড়ানো। আধারের কথা শুনে সে একবার বইয়ের থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো। পরপর নজর বইয়ে ডুবিয়ে দিয়ে বলল, পহেলা ফাল্গুন আজ। আর এটা কমলা রঙের শাড়ি না, কাঁচা হলুদ রঙের শাড়ি। একই তো দুইটা। কমলা আর হলুদ এক হলো আপনার কাছে? এক না? জি না। ও, ইদানিং চোখে কম দেখছি তো সব, সেই সাথে সব ভুলে যাচ্ছে ধীরে ধীরে। আজ পয়লা ফাল্গুন, সেটা তো ভুলে বসে আছে। হিসেব মতে তো ভ্যালেন্টাইন ডে আজ, তাই না? তুমি আমার কি অধপতন ঘটিয়েছ হায়া? দিন দুনিয়ার হুশ বলে তোমাতে বেহুশ হয়ে আছে আমি। ওর সস্তা ফ্লার্ট শুনে মুখে হাত চেপে হাসতে লাগলো হায়নাত। আর আধার মুগ্ধ নয়নে গিলে নিতে লাগলো সবটুকু হাসি। তারপর কি ভেবে যেন হাত বাড়িয়ে ব্যালকনির টপ থেকে একটা কমলা খয়েরি রঙের গাঁদা ফুল ছিঁড়ে হায়নাতের কানের পিছে গুজে দিল। তারপর হায়নাতের নরম হাতটা নিজের হাতে তুলে নিয়ে ওর হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ফাল্গুনি। আপনার রিক্ত শীতল হৃদয় অনুভূতির নতুন করে গজাতে সাহায্য করার জন্য ধন্যবাদ। দোয়া করি সবসময় এমন হাসি খুশি থাকুন, স্বামীর আদরে জড়িয়ে থেকে স্বামী সোহাগী হয়ে থাকুন। এত এত সম্বোধনে লজ্জা পেল হায়নাত। কপল জোড়া লালচে হওয়ার পাশাপাশি দৃষ্টি অবনত হলো ওর। ও নিজের সেই অবনত দৃষ্টি বিছিয়ে রাখলো মেঝেতে, যেখানে জোছনা লুটিয়ে পড়েছে হরদম ওই হৃদয় পুরীতে অনুভূতি লুটিয়ে পড়ার মতো করে। এখন ভরা ফাল্গুন, প্রকৃতি নিজের সবটুকু সৌন্দর্য মেলে ধরেছে জনসম্মুখে। গাছের চিরল বিরল সবুজ পাতার নানান রঙের বাহারি ফুল ছেয়ে আছে প্রকৃতিতে। সেই নানান রঙের বাহারি ফুলগুলোর মধ্যে সিঁদুর রঙেরই আধিপত্য বেশি। কিছু কিছু গাছের ক্ষেত্রে সেই আধিপত্য এতটাই বেশি যে গাছের সবুজ পাতাগুলোকে এরা নিজের আড়ালে লুকিয়ে নিয়েছে অবলীলায়। আগুন রঙা ফাগুন গায়ে মেখে নিয়ে রাস্তার দুই পাশে অতন্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছগুলো। তারই ফাঁকে ফাঁকে কিছু ঝাড়ুল আর সোনালু গাছ নিজেদের
আত্মগরিমা বহাল রাখার আপ্রাণ চেষ্টায় নিয়োজিত হয়ে আছে। হালকা বেগুনি আর হলদে রঙা ফুলে ছেয়ে আছে গাছের ডালগুলো। সেই বাহারি রঙের ফুলের ভারে কিছুটা কুঁজো হয়ে আছে গাছের পাতলা ডালগুলো। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে ফুলগুলো, এমনই অনেকের চিন্তাধারা। কিন্তু তাদের চিন্তাধারাকে বুড়ো আঙুল দেখে গা ভাসিয়ে মনের সুখে হাওয়ায় দোল খাচ্ছে ফুলগুলো, যেমন করে অনুভূতির সাথে ভেসে গিয়ে দোল খাচ্ছে হায়নাতের ছোট হৃদয়টা। ম্যাডাম, জবাব দিচ্ছেন না কেন আমার প্রশ্নের? শান্ত পুরুষালী কণ্ঠটা কর্ণকুহরে গম গম করে উঠতেই লজ্জায় কুণ্ঠায় আর একটু গুটিয়ে গেল হায়নাত। মিনমিনিয়ে বলল, কি জবাব দিব আমি? আমার প্রশ্নের জবাব দিবেন। শুধু বাচ্চা দুটো মায়াতে আটকালেন আপনি, আর আমি এখানে এক আস্ত মানুষ যে আপনার অপেক্ষায় তোরপে মরছি, তার মায়া বুঝি একটু জড়িয়ে নেয়নি আপনাকে? আপনার মায়া আমাকে ছেড়েছে কবে যে আবার নতুন করে জড়িয়ে ধরবে? কথাটা জিভের ডগায় চলে আসলেও হায়নাত পুনরায় ভেতরে শুষে নিল কথাটাকে। প্রশ্নের জবাবে মুখে আওড়ালো অন্য কথা। বোঝার কি কখনো মায়া জন্মায় ভারবাহী ব্যক্তির উপর? বলুন, বাচ্চাগুলো তো আমাকে বোঝা ভাবে না আপনার মতো। ওরা শুরু থেকে আমার সাথে এত সুন্দর করে মিশে গিয়েছে যে এখন আমার নিজেরই খারাপ লাগে মাস 6 পরে ওদেরকে আর দেখতে পারবো না কথাটা ভেবেই। গলায় উদাসীন ভাব টেনে নিয়ে চুপ করে থাকে হায়নাত। অপরপক্ষে নীরবতা কিছুক্ষণ মেনে নিয়ে প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা, এসব কথা ছাড়ুন। আপনি বললেই তিয়াশা তিয়ানকে পড়ানো কন্টিনিউ করব আমি, না হলে আজকে বলে দিয়ে আসবো আমি আর ওদেরকে নেক্সট মান্থ থেকে পড়াতে যাব না। সিম্পল। এখন বলুন, কালকে কখন আসবেন আপনি? 12টার দিকে। ফ্রি থাকবে না তখন তুমি? সেমিনার আছে একটা, ওটা শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে। আচ্ছা, তাহলে কালকে দেখা হবে। ক্লাস আছে না আজ তোমার? রেডি হব এখন। আচ্ছা, তাহলে কল কেটে দাও এখন, রাতে আবার কল করবো না। হায়নাত মোবাইলের এই পাশে মাথা নেড়ে মনে নেয় আধারের কথা। কথার সমাপ্তি টেনে কল কেটে দিতে গিয়ে সে ঠিকই অন্যের উপর নিজের কথার ভার টের পায়। একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। কিন্তু ও যে নিরুপায়, ও কিছুতেই ভুলতে পারে না আধারের সেই তিক্ত কথা। আধারের হাজারো মিষ্টি কথা কখনো কখনো ছাপিয়ে যেতে পারে না ওই তিক্ত কথাগুলোর রেশ। আরেকটা তিক্ত নিঃশ্বাস হায়নাতের ভেতর থেকে বেরিয়ে আসার আগে ওর মোবাইলে একটা নোটিফিকেশন আসে। যান্ত্রিকতার অক্ষর লিখে যাওয়া একটা ছোট বার্তা। তুমি বোঝা না আমার উপর হায়া, তুমি আমার শক্তি, আমার সবটুকু দুর্বলতা নিজের মাঝে টেনে নিয়ে আমার মজবুত থাকার অবলম্বন তুমি, আমার সব বিপদ আগলে রাখার ঢাল তুমি। আর রইল কথা তোমার স্টুডেন্ট পড়ানোর কথা, তুমি চাইলে ওদেরকে পড়ানো কন্টিনিউ করতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে। নিজে তোমার মায়া জড়িয়ে আছে তো, তাই আমি বুঝি মায়া ছাড়িয়ে বাঁচা কতটা কষ্টের। আর আমি চাই না তুমি আমার মতো এই একই কষ্ট ভোগ করো। See you soon, darling. তাড়াতাড়ি রেডি হ না ব্যাং, দেরি হয়ে যাবে তো পরে। অডিটোরিয়ামে পেছনের দিকে সিট পেলে তোর আজ খবর আছে। বান্ধবীকে তাড়া দিয়ে বলে নিশি। দেয়ালে সেটে থাকা ছোট আয়নাতে চোখ রেখে হায়নার চোখের কানে সে কাজল লিখতে দিতে দিতে বলল, এত তাড়া কিসের তোর? কেউ আসবে নাকি আজ যার জন্য এত ব্যাকুলতা? আরে না, অমন কিছুই না। সামনের দিকে সিট পেলে ভালো, প্রফেসর আর গেস্টদের নজরে আসা যায় ইজিলি। চাকরির ক্ষেত্রে খুব হেল্প করে সব। আর আমি ভলেন্টিয়ারে নাম দিয়েছি না, আমার তো আগে যাওয়া মাস্ট। ও আচ্ছা, গেস্ট কে আসবে সেটা জানিস? কেন, তুই জানিস না? আমি তো কিছুই জানি না এসবের। তুই না আমার রেজিস্ট্রেশন করিয়ে দিলি সেমিনারে। আমি কিছু জানি না কি এই সেমিনারে। খালি তুই আছিস বলে আমি যাচ্ছি, না হলে তো যেতামও না। কি করতি তাহলে? জিজুর সাথে বকুলতলায় আড্ডা দিতি? চোখ টিপে দুষ্টুমির ছলে বলল নিশি। হায়না তা শুনে মুখ ভেঙচি বলল, আমাদের তো প্রাইভেসি নেই জীবনে যে বকুলতলায় যাব। বাজে না বকে এদিকে আয়, শাড়ি কুচিগুলো ঠিক করে দে। ট্রিট দিতে হবে? আচ্ছা দেব নে, আগে ঠিক করে দে। নিজের শাড়ি সামলে নিশি হাঁটু কেটে বসলো হায়নাতের পায়ের কাছে। দুই হাতে গুছিয়ে দিতে লাগলো ওর শাড়ির কুচিগুলো।
বললি না তো গেস্ট কে আসবে সেমিনারে? হাটবাজারির এমপির ছেলে সারফান সাফাত। কি? অবাকের ঠেলায় হায়নাতের হাতের মুঠোয় ধরে রাখা সিল্কের শাড়ির কুচিগুলো ঝরঝর করে মুঠো খুলে পড়ে গেলে নিশি বিরক্তি নিয়ে তাকায় ওর দিকে, নাক মুখ কুচকে বলল, কি করছিস ডাফার? কুচি ধর ঠিক করে। বা ওর কথা মুখেই আটকে যায়। হায়নাতের চোখে মুখে অবাক ভাব লক্ষ্য করে। ও হায়নাতের অবাক চাহনি লক্ষ্য করে বলল, তুই এমন হা হয়ে আছিস কেন? ওই লোক কি তোর এক্স, যার জিজুর সাথে তার দেখা হয়ে গেলে তোর সব গোপন কথা ফাঁস করে দেবে সে? আজব। তিয়াসের চাচ্চু সে, আমি যাকে পড়াই। সো হতেই পারে, এমপির ছেলে যেহেতু ভার্সিটির সেমিনারে আসতেই পারে। আর ওনার চাচ্চুও নাকি এককালে চাকসুর সদস্য ছিল, তো তার জন্য আসা অ্যাবনর্মাল কিছুই না। এখন শাড়ির কুচিটা ধর শুরু থেকে। ব্যাঙের মতো লাফাতে লাফাতে শাড়ির কুচিগুলো খুলেছে। আমার দেরি হচ্ছে এদিকে। অডিটোরিয়ামে হায়নাত যেখানটায় বসেছে ওখান থেকে সারফানকে সরাসরি দেখা যায়। বলা যায় হায়নাত চোখ তুললেই ওকে দেখতে পারবে এমন একটা অবস্থা। নিশির ঠেলাঠেলিতে এক প্রকার বাধ্য হয়ে প্রথমে শাড়ির চেয়ারে বসতে হয়েছে হায়নাতকে, কিন্তু প্রধান অতিথির আসনের বরাবরই বসেনি ও। তবু ওকে দিন শেষে ওই সারফানের মুখোমুখি বসতে হলো। যেমনকি যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধ্যা হয়। সারফানের নিজের আসন এক নারী প্রফেসরকে দিয়ে নিজে তার জায়গায় বসেছে। নারী উন্নয়ন সম্পর্কিত আয়োজিত সেমিনারে নারীকে বিশেষ সম্মান প্রদর্শন বলা যায় কাজটাকে। তার সেই সম্মান প্রদর্শনের ঠেলায় হায়নাতকে এখন অস্বস্তিতে পড়তে হচ্ছে। যত সব অসহ্য। মনে মনে গজগজ করতে করতে হায়নাত ঘাড় বাঁকিয়ে স্টেজের অন্য মানুষগুলোর উপরে তাকিয়ে রইল। একসময় ঘাড়ে ব্যথা শুরু হলেও ঘাড় সোজা করে নজর ফেরায়। তাতে করেই সারফানের দৃষ্টিতে দৃষ্টি পড়ে ওর। চোখাচোখি হতে স্মিত হাসলো সারফান। হায়নাতও জোরপূর্বক হাসলো অল্প বিস্তর, সৌজন্যতার খাতিরে। এর মাঝে সারফানকে নিজের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানানো হলো। নিজের পরনের স্যুটটা ঠিক করার ভঙ্গি করে সারফান পোডিয়ামের সামনে এসে দাঁড়ালো। ডান হাতে টেনে নিল মাউথ স্পিকারটা। পরিমিত শব্দে মার্জিত গলার স্বরে বলে যেতে লাগলো নারীদের শিক্ষা ব্যবস্থার কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের সরকারের সাফল্যের গল্প। আগামী দিনের কিছু পরিকল্পনাও প্রকাশ করলো সে। প্রায় মিনিট 5 মতো বক্তৃতা দেওয়া শেষে ল্যাপটপের কার্সার চেপে চেপে কিছু ডকুমেন্ট আর ছোট ছোট ভিডিও ক্লিপ পেশ করলো দর্শকের সামনে। সেই ভিডিও ক্লিপগুলোর মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ভিডিও দর্শকদের সামনে সম্প্রচারিত হতে লাগলে সারফান ভ্রু কুচকে চেয়ে থাকে বিশাল সফেদ পর্দাটার দিকে। একটা নারী দেহের বিবস্ত্র হওয়ার ভিডিও সফেদ পর্দায় অল্প অল্প করে ফুটে উঠতে থাকলে সারফান ঘাড় বাঁকিয়ে তাকায় হায়নাতের দিকে। ততক্ষণে ওর চেহারার সব রক্ত সরে গিয়ে সাদা কাগজের মতো ধবধবে হয়ে গেছে শ্যামবনের মুখটা। সারফান ওর ভীত সন্ত্রস্ত চোখ দুটো থেকে দৃষ্টি সরিয়ে ল্যাপটপের শাটারটা নামিয়ে ফেলল। তবু ভিডিওটি বন্ধ না হলে কপালে আর এক প্রস্ত ভাঁজ পড়ল ওর। নীরবতা ঠেলে ফিসফাসে ভরে উঠতে থাকে অডিটোরিয়াম। সারফান পোডিয়ামের ওপর থেকে নিজের মোবাইলটা তুলে নিয়ে কল করলো একটা নাম্বারে। ওপাশ থেকে তৎক্ষণাৎ রিসিভ হতেই বলল, পুরো অডিটোরিয়ামে বিদ্যুৎ সংযোগ বন্ধ করো রাইট নাও। সারফানের বলতে দেরি হয়, কিন্তু মিনিট খানেকের মধ্যে সব আলো নিভে গিয়ে পুরো অডিটোরিয়ামটা অন্ধকারে ডুবে যেতে দেরি হয় না। প্রজেক্টর বন্ধ হয়ে যাওয়ার আগে শুধু একটা দৃশ্যে চোখ আটকে থাকে অনেকের। ভিডিওতে বিবস্ত্র হতে থাকা নারী দেহের ঘাড়ের দিকের কুচকুচে কালো তিলে। বান্ধবীর সাহায্য নিয়ে হায়নাত যখন ওই আধারিয়া অডিটোরিয়ামটা থেকে বেরিয়ে আলোতে আসলো, ও তখন মনে হলো ওর গলার কাছে এসে আটকে থাকা শ্বাসটার এতক্ষণে একটু গতি হলো। ওর ঘিমিয়ে নিয়ে একাকার হয়ে ওঠে মুখটার দিকে চেয়ে নিশে উৎকণ্ঠা নিয়ে শুধালো, হায়া, কি হয়েছে তোর? নিক্টোফোবিয়া আছে তোর হায়া? হায়নাত বান্ধবীর চিন্তিত গলার স্বরে কানে তোলে না, উল্টো বড় বড় শ্বাস টেনে নিতে নিতে বলল, পানি পানি খাবো। আতঙ্কে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে ওঠা ওর মুখটা দেখে বড্ড মায়া জাগে নিশির মনে। তাই সে চপল হাতে নিজের সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বোতলের মুখ খুলে সেটা বাড়িয়ে ধরল হায়নাতের ঠোঁটের কাছে।
হায়নাত এক প্রকার হামলে পড়লো পানির বোতলটার উপরে। শশব ব্যস্ত হয়ে বোতলে থাকা তরলটুকু শুষে নিয়ে নিজের গলা ভেজালো ও। অসতর্কতা আর তাড়াহুড়োয় কিছু তরল ওর বুকের দিকে সারিয়ে ভিজিয়ে ফেললেও সেই দিকে আর দৃষ্টিপাত করলো না। নিজের হাত পায়ের কাঁপন থামিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে লাগলো হরদম। নিশি বান্ধবীর আতঙ্কের কারণ টের না পেলেও আতঙ্কটুকু ঠিকই টের পেল। ও হায়নাতের পিঠে বাম হাত বুলিয়ে দিতে দিতে ওর মুখমণ্ডলের ঘামটুকু টিস্যু দিয়ে মুছে নিতে লাগলো ডান হাতে। হায়া, গমগমে গম্ভীর পুরুষালী গলার স্বরটা এখানে ভেসে আসলে ভ্রু কুচকে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় নিশি।